অসুবিধা আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করছে, দীর্ঘদিন তো আপনি উচ্চাঙ্গ সঙ্গীতে আছেন, আপনার মানে একদমই অন্যরকম প্রশ্নটা, কেননা বর্তমানে যে গান হচ্ছে, মানে আমরা যা দেখি বর্তমান প্রজন্মের মধ্যে যে সব নানা রকম গান, তাদের একটু একটু ভিন্নমুখী আর কি, সেখানে একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে আপনার মতামতটা একটু জানতে চাই। যেমন আমরা ছোটবেলায় যখন গান শুনতাম, দেখতাম 4টে করে গান ওই বেরোবে পুজোর সময়, মানে আমি লাইট গানের কথা বলছি, এই বেরোবে পুজোর সংখ্যার গান, আমরা অপেক্ষা করতাম। তা কিন্তু এখন তো সারা বছর ধরে গান বেরোয়, প্রচুর গান বেরোয়, তার মধ্যে ভালো মন্দ, আগেও ভালো মন্দ ছিল, আগেও যে সব গান ভালো ছিল তা তো নয়, বেশিরভাগটা ভালো ছিল। যেমন আগে আমার মত এটা, আগে 10খানা গান যদি হতো তার মধ্যে আমরা 8খানা শোনার যোগ্য হতো আমাদের, 2খানা হয়তো হতো না, একজনের এক রকম ভালো লাগে। কিন্তু এখন দেখা যাচ্ছে 10খানা গান হচ্ছে কিন্তু শোনার যোগ্য গুটি কতক হচ্ছে, এইটা হচ্ছে এখন। ভালো গান হচ্ছে নিশ্চয়ই, প্রচুর ভালো গান হচ্ছে, মানে এখন ছেলেমেয়েরা খুব প্রতিভাধর, খুব সুন্দর গান করছে, মানে সেই হিসাবে এখনকার গানও আমার কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু ওই আমাদের যেটা ছোটবেলায় দেখেছি যে আগে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম করো, তারপরে তুমি তোমার পছন্দের মতো গান গাও, এখন কি সেখান থেকে একটুখানি বিমুখ মনে হচ্ছে না এখনকার বাচ্চারা? না, আমার যেটা মনে হয় উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে, উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে আমাদের যেটা ভুল ধারণা আছে একটা উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাপারে, আমরা উচ্চাঙ্গ সঙ্গীতটাকে একটা গ্রামার হিসাবে রেখেছি। আমাদের মত, আমার গুরুর মত, আমার মত, আমার সেইভাবেই হয়েছি তৈরি। উচ্চাঙ্গ সঙ্গীতটা কিন্তু গ্রামার হিসাবে নয়, উচ্চাঙ্গ সঙ্গীতটা একটা ইমারত, এবং সেটা একদম ভিত থেকে একদম পুরো বাড়িটা, এইটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। তার ভেতরে সমস্ত কিছু আছে। এই ইমারতের ভেতরে এক একটি ঘর, এক একটি গান, যেমন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, ওই রাগ রাগিনী ওইখান থেকে নিয়ে হয়েছে, তার সঙ্গে মেশানো হয়েছে, মানে লাইট গান আমরা বলি, অ্যাকচুয়ালি লাইট গান বলি আমরা নিয়মের কড়াকড়িটা নেই, ঠিক বলছি নিশ্চয়ই, নিয়মের কড়াকড়িটা নেই, সেই জন্যে লাইট গান বলি। লাইট গান মানে মানে খুব হালকা গান এরকম নয় কিন্তু। তা সেই হিসাবে উচ্চাঙ্গ সঙ্গীত কিন্তু একটা গাওয়ার গান, ওটা গাইতে হয়, উচ্চাঙ্গ সঙ্গীতটা একটা আলাদা করে গাওয়া হয়। হ্যাঁ, এই যে আপনি বললেন না ইমারত, এটা কিন্তু একটা মানে খুব সুন্দর কথা। ইমারতের মধ্যে একটা ঘরের মধ্যে, তার মধ্যে বিভিন্ন আছে, নজরুল গীতি আছে, সেখান থেকেই সমস্ত সবাই নিয়েছে। যেমন একটা গান থেকে কোনো গান তৈরি হয় না, আপনি যে কোনো একটা গান বলুন, হ্যাঁ, কিন্তু একটা ইমন রাগ দেখুন, একটা বাগেশ্রী রাগ দেখুন, সেখান থেকে অজস্র গান তৈরি হয় এবং প্রত্যেকটা সুর আলাদা আলাদা, বোঝা যায় বাগেশ্রী, কিন্তু প্রত্যেকটা আলাদা গান হয়ে যায়। হ্যাঁ, তা সেই হিসাবে রাগ রাগিনী চর্চা হচ্ছে মানে একদম অনেকটা বড় জায়গা নিয়ে, সেইখান থেকে কিছু টুকরো টুকরো কেটে বিভিন্ন রকম গান হয়। তাহলে আমরা এবার অপরূপা এরকম একটা করি, ওই যে উনি বললেন না ইমারতের মধ্যে ছোট্ট ছোট্ট ঘরে, তাহলে আমরা একটু আধুনিক গানে আসি। একদম একদম, রিঙ্কুর কাছে একটুখানি আধুনিক গান যদি শুনতে পাই ভালো লাগবে। একদম, যেহেতু আজকে সপ্তমী, আকাশে বাতাসে আনন্দ আজকে, এবং বাইরে অনেক ভিড়, বাইরে অনেক ভিড়। আমাকে অপরূপা বারবার বলছে তুমি ভিড়ের কথা কেন বলছো, কিন্তু এই ভিড়ের সময় এখানটা আটকে এতক্ষণ রাখা, মানে তুমি বুঝতে পারছো আমাদের অবস্থা কিরকম খাল কেটে কুমির আনে একেই বলে। যে যেসব মানুষরা বাইরে দাঁড়িয়ে আছে তারা যখন আজকে এই মুহূর্তে যদি ফোনটাকে, সে তারা দাঁড়িয়ে আছে, ফোনটাকে একটু দেখি বলে দেখলো, ওঙ্কার বাংলা খুললো, আর সেখানে দেখছে লাইভ অনুষ্ঠান, এরকম ওমা এই তো প্যান্ডেল এর মণ্ডপে বসে রয়েছে ভেতরে, আর আমরা এরকম বাইরে দাঁড়িয়ে রয়েছি, তাহলে কি বলবে বলো? নিজের বিপদ নিজেরা নিয়ে আসা না একদম। আর এত ভিড়ের মাঝে তোমরা আমার মানে গান শুনতে চাইছো, আমার তুমি পাড়ার মেয়ে, তোমাকে পেয়ে আমরা ধন্য। আর ওই পিঠ বাঁচানোর ব্যাপারটাও তো আছে। না 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 না, আমিও ধন্য। এত ভিড়ের মধ্যে আমরা এরকম আটকে রেখেছি,
পাড়ার মেয়েই তো বাঁচাবে না আমাদের। অবশ্যই অবশ্যই, কেউ কিচ্ছু করবে না। আমরা একটা সুন্দর পরিবেশে রয়েছি, খুব ভালো। চলো কি শুনবো? আমি তাহলে একটুখানি বেশ মানে শুভবিতা ব্যানার্জির একটা গান শোনাচ্ছি। মানে পুজো প্যান্ডেলে এই গানগুলো খুব চলে, খুব ভালো লাগে শুনতে। ডাকে না আগের মতো, কেঁদে কেঁদে বাজে
ভীষণ সুন্দর, দারুণ সুন্দর। রিঙ্কুকে কিন্তু মানে এরকম ভাবেই ডাকা হলো, মানে পুজো প্যান্ডেলে এসেছে এখানকার ভলেন্টিয়ার যেহেতু পাড়ার মেয়ে, চলো গান করবে আমাদের সাথে। কিন্তু মানে তাতেও দেখো এবং তো দেখো সুন্দর। তারপরেও দেখো কত সুন্দর গেয়ে দিল। তাতেও সুন্দর। রিঙ্কু কত বছর গান তোমরা শিখছো? আছো হলো, হ্যাঁ কত বছর গান শিখছো? আমি ছোটোবেলা শিখেছি, তারপরে যাই হোক মানে কিছু পরিস্থিতির চাপে বন্ধ ছিল, তারপরে মানে ছেলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর শুরু করেছি আবার গানটাকে নিয়ে। বুঝতে পারছো? ভীষণ ভালো, এটাই ভীষণ কিন্তু ভালো। বাঙালি মেয়েদের শক্তি। শক্তি শুধু না, মানে আমি তোমাকে কি বলতে চাইছি অপরূপা, সেটা হচ্ছে যে আমাদের একটা হয় না ছোট থেকে আমরা আমাদের আমাদের যে কালচার আর কি, আমরা ছোট থেকে বেশিরভাগ বাড়িতে কেউ গান শেখে কিংবা নাচ শেখে কিংবা আবৃত্তি শেখে, তারপরে বিয়ের পর কিন্তু এই একটা ফেজ আসে যেখানে ওই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এইসব করতে করতেই নিজেদেরকে ভুলে যাওয়া। এবং দেখবে বেশিরভাগ মেয়েই কিন্তু তার গানটা ছেড়ে দেয়, নাহলে সে নাচ করতো নাচ ছেড়ে দেয়। সবসময় যে শ্বশুরবাড়ি থেকে বারণ করে এমনটা কিন্তু নয়, এটা ওই মেয়েদের না একটা স্বভাবই আছে আর কি, সবার জন্য করব, আমারটা হয়ে যাবে, একদম হতে হতেই না তারপরে একটা বয়সের পর এসে মনে হয় আমি নিজের জন্য কি করলাম। এটা কিন্তু আমি আমার মা মাসিদের বলতে শুনেছি। এটা কিন্তু যে কি এটা পেলাম। ভীষণ সত্যি কথা। দিন আগের শেষে সঙ্গে এখন একটু তফাৎ হয়েছে। এখন দেখছি মহিলারা, মানে আমিও তো দেখছি, মানে অনেকেই আছে, বিশেষ করে এই ট্র্যাক সিস্টেম হওয়ার পরে অনেকেই মানে খুব গানগুলো সুন্দর করে তুলে কিন্তু পরিবেশন করে এবং বাড়িতে একটা সাউন্ড সিস্টেম করে নেয় অনেকে, আমি দেখেছি। এবার অনেকেই এবং তাতে একটা হয়েছে খুব মাস্টারমশাই সুবিধা যে, হয়েছে। এটা সুবিধা মানে কি, আমরা যারা ধরুন গানটা বন্ধ করে দিলাম, গান গাইলাম না, আমাদের মতো যারা আছেন যারা গানটা গাইলো না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়েছে, বাড়িতে অন্তত একটা সঙ্গীতের পরিবেশ তৈরি হয়েছে। এবং সব থেকে বড় কথা কি, অশোকদা আরও এই বিষয়টা ভালো বলতে পারবেন, জানবেন যে সঙ্গীত তো খুব সহজ জিনিস নয়, ভীষণভাবে রেওয়াজ, ভীষণভাবে একটা অধ্যাবসায় লাগে। কিন্তু অনেক সময় ওই পারিবারিক চাপে বলো বা নিজস্ব, হ্যাঁ ঠিক আছে পরিবার হয়তো পারিবারিক চাপটা থাকে এমনটাও নয়, যে বললাম না সক্রিয় চাপ না থাকলেও নিষ্ক্রিয় চাপই থাকে, যার কারণে ছেড়ে দিতে হয়। তো সেক্ষেত্রে ওই কঠোর অধ্যাবসায়টা হয়তো সবাইকার পক্ষে সম্ভব হয় না, কিন্তু এই যে একটা সুযোগ আছে, হ্যাঁ এই একটা কিন্তু অবশ্যই ভালো। এবং সত্যি রিঙ্কুদি, তুমি যেভাবে এই যে এতগুলো বছর বন্ধ থাকার পরে আবার যে শুরু করেছো এবং নিজেকে খুঁজে পেয়ে নিয়েছো সময় থাকতে থাকতে, এটা খুব জরুরি। কারণ না অনেকে এই বিষয়টাই বুঝতে পারেন, কিন্তু সেটা পারেন সন্তান হয়তো চাকরি করে সেটেল হয়ে গেল বা সে তার বিয়ে ঠিক করে সেটেল হয়ে গেল, তখন এরকম হয় সন্তানরা বড় হয়ে, মা তুমি কেন গানটা বন্ধ করেছো বা তুমি কেন নাচটা বন্ধ করেছো। আমার মনে হয় রিঙ্কুর ক্ষেত্রে কিছুটা তাই, একদম তাই। মানে এটা কিন্তু মানে আমার ছেলের জন্যই কিন্তু বাহ, আমি এই জায়গাটা এখন কিন্তু অপরূপা একটা কথা বলি, ওকে কিন্তু এবার ছাড়তে হবে। হ্যাঁ একটু তো ছেড়ে দিতে হবে, পাড়ার সব বন্ধু বান্ধবরাও নিশ্চয়ই, একদম বন্ধু বান্ধব প্লাস যেহেতু এখানকার মেয়ে, অতএব ভলেন্টিয়ারের দিকটাও তো কিছুটা খেয়াল রাখতে হচ্ছে ওকে। একদম ওকে কিন্তু আমরা এখন আমাদের সঙ্গে আর এগিয়ে নিতে পারছি না। তবে রিঙ্কু তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এই নিজের পুজো সামলে আমাদের সঙ্গে এলে। একটা মাত্র রিকোয়েস্ট করেছিলাম, তুমি চলো একটা গান গাইবে। সুন্দর দিনে তোমাদের আজকে আমি একটা গান শোনাতে পারলে আমার ভীষণ, কেন গানটাকে তো ভালোবাসি, সেই যে তোমাদের শোনাতে পেরেছি এইটাই আমার সবচেয়ে বড় আজকে সপ্তমীর বড় পাওনা। আর আমরা শুনতে পেরেছি, এটা আমাদের কাছেও পাওনা। আমরা অনেক ধন্যবাদ তোমাকে, অনেক আমার ধন্যবাদ। সামনে মানে স্যার রয়েছেন, দাদা রয়েছেন, ওনাকে আমি আজকে যে একটা দিন ওনাকে শোনাতে পেরেছি, আমি ধন্য। এটা অনেক বড় প্রাপ্তি বলো। একদম হ্যাঁ একদম অশোকদার সামনে তুমি গিয়েছো, অশোকদাকে শুনিয়েছো, অশোকদা কিন্তু বেশ সুন্দর করে তারিফও করে দিয়েছে, বেশ এখন ট্র্যাকে নেই, সব ভালো। জানো তো প্রকৃত শিক্ষক যারা হন না, তাদের মধ্যে আমি বহু গুণীজনদের সঙ্গে সান্নিধ্যে এসেছি, তাদের কিন্তু একটা জিনিস দেখেছি, আমরা যেমন বলি না এই কেমন গাইলো, সুরটা লাগছে না, ওনারা কিন্তু এটা বলেন না, কখনো বলেন না। ওনারা ঠিক ওর মধ্যে যে ভালোটা, সেই ভালোটার প্রশংসা করে দিয়ে চলে যান, কেন জানো, ওই জন্য ওনারা গুণী। একদম গুণী মানুষের এটাই তো গুণ। আমরা মানি কবিতাটা পড়েছিলাম না, সেইটারই একদম সূক্ষ্মভাবে সেটা একদম মানে মনে রাখাও উচিত মানুষের। কবিতাটা মুখস্থ আছে? না কবিতাটা বলতে চাইলাম।